অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে আসি। যেমনটি বলেছিলাম যে একটু জানতে চাইব হারুনুর রশিদের মন্তব্যের প্রেক্ষিতে যে এই পোস্টটা শফিকুল আলম যে পোস্টটি করেছেন এটি কি আসলে কোনো শঙ্কা থেকে পোস্টটি করেছেন, এবং এই পোস্টের মধ্যে যেটা উল্লেখ করছে একটি জায়গায় যে ট্রাইব্যুনালের আইসিটি ট্রাইব্যুনাল আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার এমন দাবির প্রেক্ষিতে তিনি আসলে বলেছেন যে এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরেকটি জায়গায় বলেন যে আইসিটি কার্যালয় থেকে বা প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার কোনো পরিকল্পনা নেই। সো এটা আপনারা কী করে নিশ্চিত হলেন যে আর কোনো অপরাধী এখানে নেই? কিন্তু এই প্রশ্নটা আছে এখনো পর্যন্ত, অপরাধী তো আরও আছে। ঠিক আপনারা কি আসলে ভয় থেকে পিছিয়ে যাচ্ছেন নাকি? আমার মনে হয় এটা যেহেতু উনি ওনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে পোস্টটা দিয়েছেন, আমি প্রথমে মনে করি এটা ওনার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় ওনাকেই জিজ্ঞেস করলে ভালো যে উনি কেন এটা বলেছেন, উনি ভালো এক্সপ্লেইন করতে পারবেন। আচ্ছা, মানে সরকারের আসলে এটা তো সরকারের ভাষ্য না, এটা তো ওনার না, কিন্তু প্রসিকিউটর জানিয়েছে। মানে ইউ শুড আস্ক হিম। তা আপনি জানেন না? আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। ভিন্ন একটু প্রসঙ্গে যেতে চাই আমি। সালেউদ্দিন শিফাত, আমরা সম্প্রতি দেখলাম যে আপনাদের মার্কা নিয়ে, শাপলা মার্কা নিয়ে এখনও নিষ্পত্তি হয়নি, সেই বিষয়টা শুনবো। কিন্তু একটি অনুষ্ঠানে দেখেছি, সেখানে যে মিটিংটি হচ্ছিল সেখানে সার্জিস প্রোগ্রামটি করছিলেন, সার্জিস আলমের এই প্রোগ্রামে, সেখানে কারেন্ট চলে যাওয়ার পর, বিদ্যুৎ চলে যাওয়ার পরে বেশ কিছু মন্তব্য তিনি করেছেন এবং দেখে নেবেন এ ধরনের কথাও তিনি বলেছেন। আমি একটু জানতে চাইছি যে এটা কি আপনারা মনে করেন যে ইচ্ছাকৃতভাবে আসলে মিটিংয়ের সময় বিদ্যুৎ অফ করে দেওয়া হয়? কি কারণে ঠিক এতটা অ্যাগ্রেসিভলি আপনারা মন্তব্যটা, মানে আপনাদের নেতা মন্তব্য করছেন? আসলে উনি এই কথাটা বলেছেন তৃতীয়বার। উনি আজকে এটার একটা ব্যাখ্যাও দিয়েছেন, ফেসবুকে একটা লেখাও লিখেছেন। এটা কখন উনি বলেছেন? ইতিপূর্বে উনি বলেছেন যে আরও 2বার এ ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ মানে এটা কাকতালীয় বলার সম্ভাবনা একটু কম আর কি। মানে কাক বলছে তালের উপর তাল ধাপ করে পড়ে গেছে, এরকম না আর কি ব্যাপারটা। উনি কথা বলতে যান কোনো একটা মিটিংয়ে, তো যেই উনি কথাটা বলা শুরু করেন তখনই বিদ্যুৎটা চলে যায়, আবার কথা শেষ করেন তখন তো বিদ্যুৎটা আসে। তখন এটা তো একবার হইতে পারে, 2বারও হইতে পারে, তৃতীয়বার যখন হয়েছে তখন উনি ওই কথাটা বলেছেন আর কি। এবং ওনার কাছে মনে হয়েছে এটা কাকতালীয় না, রাদার এখানে হয়তো কোনো পলিটিক্যাল কোনো ইন্ধন আছে, অথবা কোনো কর্মকর্তা কর্মচারী কেউ হয়তো তার উপর ক্ষিপ্ত, এই কারণে এটা উনি বলেছেন। সো এই জায়গাটা তো অবশ্যই আছে। এবং আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেগুলো লোকালি কাজ করে, সার্ভ করে পিপলকে, সেসব জায়গাগুলোতে এখন রাজনৈতিক দলগুলো, বিশেষত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো বিএনপি এবং জামাত, তাদের এক ধরনের আধিপত্য কিংবা তাদের এক ধরনের প্রভাব তো আছে, এটা অস্বীকার করার কিছু নাই। আমরা দেখেছি যে আপনি মনে করছেন যে বিএনপির নেতারা বলে দেয় যেখানে বিদ্যুৎ অফ করে দেওয়ার জন্য? মানে ব্যাপারটা তো এরকম না, সরাসরি এই ধরনের কোনো কথা আমি বলছি না। মানে এখানে বলছি যে এটা কর্মকর্তা কর্মচারীও তো হইতে পারে, ঠিক আছে, কিন্তু মানে এটার একটা পলিটিক্যাল সুরত আছে, এই জিনিসটা আমি জাস্ট বোঝাতে চাচ্ছি। আপনি ধরেন সিটি কর্পোরেশনে আপনি যদি যান দক্ষিণের দিকে কিংবা হচ্ছে উত্তরে, দেখবেন সেখানে আমি কিছুদিন আগে একটা ফেসবুকে ছবি ভাইরাল হয়েছে, সেখানে কোনো একটা শ্রমিক কর্মচারী ইউনিয়ন যারা হচ্ছে বিএনপির মতাদর্শীর লোক, সেখানে তারেক রহমান সাহেবের ছবি আছে, বেগম খালেদা জিয়ার ছবি আছে, এরকম একটা ব্যানার টানিয়ে রেখেছে সিটি কর্পোরেশনের ভিতরেই। সো ওইখানে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই ধরনের ধরেন কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, বিএনপি এবং জামাতের কথাই বলতে হয়, তাদের ব্যাপারে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এইটা যে অস্বীকার করছি তার মানে এটা অস্বীকার করা যাবে না, কিন্তু এর মানে আবার এই না যে সার্জিস আলম যে মন্তব্য করেছে সেখানে বিএনপির লোকজন বা জামাতের লোকজন জড়িত ছিল, ব্যাপারটা এরকম করে আমি বলছি না। কিন্তু এই মন্তব্যটা নিয়েও আমি একটু শুনতে চাই যে এখানে উনি বললেন যে একদিন, এটা কেন একদিন হয়তো 2 দিন হয়তো কিচ্ছু বলতাম না, 3 দিনে এটা হয়েছে, যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ... আমি উচ্চারণ করতে পারছি না, এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। এই জিনিসটা এটা কি ধরনের রাজনীতি? আমি বলছি কি ধরনের রাজনীতি, আমি সেই প্রসঙ্গে আসতেছি। সার্জিস আলম নিজে আবার ফেসবুক পোস্ট দিয়ে এটা বলেছেন এবং পত্রিকাতেও এটা ব্যাখ্যা করেছেন যে তিনি যে ঘটনাগুলোর সাপেক্ষে এটা বর্ণনা করেছেন সেই ঘটনাগুলো সত্য, তবে উনি যে ভঙ্গিতে, যে ভাষায়, যে ম্যানিফেস্টেশনের কথাগুলো বলেছেন, তিনি বলেছেন সেটা তার বলা উচিত হয় নাই। এই জিনিসটা তিনি পত্রিকাকেও ক্লিয়ার করেছেন। তো এখন আসলে এটা কেন হচ্ছে, মানে আমাদের ভাষার মধ্যেও কেন এই ধরনের কলিজা ছিঁড়ে ফেলার এই ধরনের ভাষাগুলো চলে আসছে, তার আসলে কয়েকটা কারণ হচ্ছে আমাদের সিনিয়ররা। মানে ভাই তো কিছুক্ষণ আগে বলছিলেন যে ছোট ভাই এনসিপি ছোট ভাই বলতেছে, তো আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিংবা জামাতে ইসলামের বড় ভাইদের সাথে কথা বলি, দেখা করি, বা বড় আপুদের সাথে বসি সভা, সেমিনার, টকশোতে, তারা যে ভাষায়, যে ভঙ্গিতে রাজনৈতিক যে কালচার তাদের মধ্যে আছে, দেখা যায় যে অনেক সময় আমাদেরকে বলছেন যে ফকির নির্পুত
কখনো বলছেন বান্দির পুত, তারপর কখনো বলছেন যে এই এদেরকে হচ্ছে আরো খুব বাজেভাবে কুমিল্লার ভাষায় একটা কথা বলছেন একজন ব্যক্তি, আমি এটা হয়তো টেলিভিশনের সামনে বলতেও পারতেছি না। তারপর আমাদের ফজলু সাহেব যিনি বর্তমানে বিএনপি থেকে, সেটা থেকে শিখে আপনারা কলিজা ছিঁড়ে ফেলার এই প্রবণতা চলে শিখে বলছি না, মানে বলছি এটার একটা ইম্প্যাক্টও আছে। আমরা তো এই ধরনের ভাষা, এই ধরনের সংস্কৃতি, এই ধরনের রাজনৈতিক কালচারের সাথে পরিচিত না, যেহেতু আমরা বলছি যে আমরা জেনজি কে রিপ্রেজেন্ট করি। জেনজি এই ধরনের ভাষা পছন্দ করে না, যে এটা মেরে ফেলবো, এটা কেটে ফেলবো, এই ধরনের ভাষা তারা পছন্দ করে না। তো এখন যেহেতু তাদের সাথে আমাদের এক ধরনের লাইক কথাবার্তা হয়, তাদের সাথে আমাদের এই ধরনের পলিটিক্যাল বোঝাপড়ার জায়গা তৈরি হচ্ছে বড় ভাইদের সাথে, তখন দেখা যাচ্ছে তাদের সেখানে একটা ইম্প্যাক্টও পড়ছে। আপনি এইভাবে ওটাকে রিড করতে পারেন। তবে আপনি এইভাবে রিড করতে পারেন কিনা, আপনি এইভাবে ব্যাখ্যা করতে পারেন। স্টিল সার্জিস আলম তিনি বলেছেন যে এই ধরনের মন্তব্য যে তিনি করেছেন সেটার জন্য তিনি দুঃখিত, এইভাবে মন্তব্য করা উচিত হয় নাই। বাট যে ফ্যাক্টটা উনি বলেছেন যে তিনি কথা বলতে আরম্ভ করেন তখন বিদ্যুৎ চলে যায়, এই বিষয়টা আমি বুঝতে চাইছি। আপনি এটা বলছেন, আমি এটা বুঝতে চাইছি যে কথা বলতে শুরু করলে একবার দুইবার না, থার্ড টাইম এটা আসলে কেন হলো বলে আপনারা মনে করেন? সেটা আমি বলেছি যে লোকাল পর্যায়ে যারা এই ধরনের সার্ভিং ইনস্টিটিউশনস গুলো আছে, যারা পিপলকে সার্ভ করে, এই ধরনের ইনস্টিটিউশন গুলোর মধ্যেও আমরা দেখতে পাই যে অনেক সময় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সাথে কেউ সমর্থক থাকে, কারণ কর্মকর্তা কর্মচারীরাই তো, তাদেরও তো একটা রাজনৈতিক বোঝাপড়া থাকে। তো এই জিনিসটা রাজনৈতিক বোঝাপড়ার কারণে আপনারা কি আসলে ম্যানেজ করেন কিনা লোকাল ইনস্টিটিউশনগুলোকে? তরুণ রাজনৈতিক নেতারা যখন বক্তৃতা দেবে তখন আমি খুব হতবাক এবং অবাক বিস্ময়ের সাথে বলছি যে এনসিপির এরা তরুণ ছাত্র নেতারা এখন বর্তমান দায়িত্ব পালন, এই ধরনের ল্যাঙ্গুয়েজ বক্তব্য, এবং ইভেন এখানে বসে এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনলাম। আমি 30 বছর থেকে জাতীয় সংসদের সদস্য, আমার নির্বাচনী এলাকায় বিদ্যুৎ বিভ্রাটটা বিভিন্ন কারণে হতে পারে, আমি এমপি থাকা অবস্থায় জাতীয় প্রোগ্রাম করছি, আপনার স্থানীয় প্রোগ্রাম করছি, সে সময় বিদ্যুৎ চলে গেছে। সেটা ঢাকা থেকেও আপনার সেন্ট্রালি অনেক সময় চলে যায়, অনেক সময় ঝড় বৃষ্টির কারণে যায়, অনেক সময়। এটার জন্য যদি বিদ্যুৎ সত্যিকার অর্থেই ওখানকার যারা দায়িত্বশীল কর্মকর্তা, যদি তারা ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটে থাকে, ইনভেস্টিগেশন করলে বেরিয়ে আসবে যে ওই সময় কেন ওখানে বিদ্যুৎ গেল। তো সুতরাং এই ধরনের আপনার বাংলাদেশে তো ইউরোপ আমেরিকার মতো না যে 24 ঘন্টা বিদ্যুৎ কোনো সময় যায় না, এখানে বিদ্যুৎ না থাকাটা এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। সুতরাং এই ধরনের মন্তব্য বা বক্তব্য এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এটার ক্ষেত্রে এই যে কথা চলে আসছে যেখানে প্রভাবশালী রাজনৈতিক দলের কর্মকর্তারা কথায় কথায় ধরেন যে অহেতুক এই ধরনের বক্তব্য দিয়ে এই পারসেপশনটা জনগণের মধ্যে, তাদের এনসিপি সম্পর্কে কী জনগণের ধারণা তৈরি হচ্ছে, এটা তারা ভালো বুঝতে পারবে যখন আপনার এই যে সমস্ত বক্তব্যগুলো ফেসবুকে কমেন্টসগুলো আসবে, তাতে বুঝতে পারে ভালো কথা। রাজনৈতিক কোনো বড় প্রোগ্রাম যখন আপনারা করেন তখন কি আপনারা একটু জানেন না যে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে এখানে, বা লোকাল যে অফিস তারপরে চলে যাই। আমি আমার নির্বাচনী এলাকায়, আমি বাইরের কথা বাদ দিলাম, যখন এরকম কোনো এলাকায় ফুটবল খেলা থাকে বা প্রোগ্রাম থাকে বা আমার বক্তব্য থাকে, বিশেষ করে রাত্রিবেলা যদি হয়ে যায়, সেখানে অনেক লোকজন থাকে, সে সময় আগে এখানে আরইবি আছে, পল্লী বিদ্যুৎ আছে, আবার নেস্কো আছে, যেটা যে এলাকায় থাকে তাদেরকে ইনফর্ম করি যে ভাই তোমরা একটু খেয়াল রাখো এই এলাকাটা যেন লোডশেডিংয়ের আওতায় না আসে বা বিদ্যুৎ না যায়, তারপরও চলে যায়। এখন যদি চলে যেয়ে থাকে সাথে সাথে ফোন করি, কিন্তু যদি সিস্টেমের কারণে আপনার চলে যেয়ে থাকে, সেটা আবার ওখানে ব্যাক করে আসতে দেখা যায় যে আপনার বিষয়টা হচ্ছে এইটা একটা। একটু অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছ থেকে শুনে নিতে চাই যে সামনে নির্বাচন, এবং নির্বাচনে যদি একটি রাজনৈতিক দল ক্যাম্পেইনের পার্ট তারা প্রচারণা করতে গিয়ে যদি এরকম বিদ্যুৎ চলে যায়, ভাষণ দিতে না পারে নেতারা, তা এবং এইরকম অভিযোগ আসে যে লোকাল অফিসগুলো এমনকি বিদ্যুৎ অফিসেও নিরপেক্ষ না, তাহলে আপনারা আসলে ঐতিহাসিক নির্বাচনটা কিভাবে উপহার দেবেন? আপনি যেভাবে প্যাকেজ করেছেন হয়তো আমি ঠিক এভাবে হব না। আমি একটা মজার উদাহরণ দিই। ইভেন প্রধান উপদেষ্টা, ইফ আই এম নট রং, একটা প্রোগ্রামে ইন্টারকন্টিনেন্টালে ওখানেও একবার কারেন্ট চলে গেছিলো। সো এটা নর্মালও হতে পারে, ভাই যেভাবে বললো যে এরকম হয়। আবার যেহেতু সার্জিস আলম ভাই এটা বলেছে, উনি একজন বড় নেতা, এই গণঅভ্যুত্থানের একটা বড় টানাদিন গেছে, এটাও খতিয়ে দেখা উচিত। সো এটা দুটোই হতে পারে। আমরা সরকার হিসেবে খতিয়ে দেখবো যে ঘটনাটা কি, এবং সেভাবেই খতিয়ে দেখবেন। তাহলে ঠিক আছে, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখলাম যে বাংলাদেশে এখন ভিসার যেরকম জটিলতা হচ্ছে, এবং আগে যে দেশগুলোতে সহজেই ভিসা পাওয়া যেত, এখন দেখছি সেই জায়গায় ভিসা পাওয়া, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলো তো খুবই কমন ডেস্টিনেশন, বাংলাদেশের মানুষ যায়, সেখানেও আসলে ভিসা প্রক্রিয়া অনেক প্রত্যাখ্যান হচ্ছে। এমনও জানা যায়, দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বাংলাদেশের পাসপোর্টধারীদেরকে ইমিগ্রেশন থেকে অফলোড করে মানে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো প্রধান উপদেষ্টা যখন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তো বাংলাদেশের মানুষের আরও বেশি ভিসা পাওয়ার কথা, কিন্তু উল্টোটা হলো কেন? আচ্ছা,
এইটার সম্পূর্ণ দায়ভার, এবং আমি এটা শুধু সরকারি একজন কর্মকর্তা হিসেবে বলছি না, আমি একজন সিটিজেন হিসেবে বলছি যে ট্রাভেল করে, এটা সম্পূর্ণ দায়ভার আমাদের বাংলাদেশের জনগণের। কারণ আমরা এই জায়গাটাকে অত্যন্ত বাজেভাবে মিসইউজ করেছি। মানে এরকম পর্যায়ে আছে, আমরা এই পরিমাণ নকল স্টিকারের ভিসা লাগাতে মানে লাগানো শিখেছি যেটা ইউএস ইমিগ্রেশন ক্রস করে চলে যায়। তো এটা তো নাথিং নিউ, এই প্রবণতা এই প্র্যাকটিসটা হয়ে আসছে, এই প্র্যাকটিসটা এতবার হয়ে আসছে দীর্ঘদিন ধরে হয়ে এবং আসছে, এতবার ডিপোর্টেশন হয়েছে যে এখন অন্যান্য দেশগুলো অত্যন্ত সতর্ক হয়ে গেছে, যেটার জন্য ভিসা আমরা কিন্তু যেখানে যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রতিবার কিন্তু সব জায়গায় ভিসা রিয়েটা আসছে। ওনারা ওখান থেকে কমিটমেন্ট দিচ্ছে যে আমরা এটা চালু করবো, আমরা হয়তো আবার নতুন করে এটা ভেরিফাই করব, কিন্তু এটার মিসইউজ তো হয়েছে, বহু বছর ধরে হয়েছে, খুব বাজেভাবে হয়েছে। সো এটা মানে এটা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের, আম সরি টু সে দিস, যে এটা আমরা প্রচণ্ড বাজেভাবে মিসইউজ করেছি, এবং এটা থেকে এখন উচ্চাতে আমাদের সরকারিভাবে একটা চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, এবং মানে দোষ হচ্ছে আসলে যারা ম্যালপ্র্যাকটিস হয়েছে। তো আমরা দেখেছি না, মানে আপনিও ওয়েল ট্রাভেলড একজন মানুষ, আপনি মানে দুবাই এয়ারপোর্ট বা দোহা এয়ারপোর্টের কোনো একটা জায়গায় বসলেই বোঝা যায় যে এর পরের আরেকজন যাত্রীর প্ল্যানটা কি, সে কোন দিক দিয়ে কোথায় যাবে। তো এগুলো তো বারবার এসছে। আমার কথা হচ্ছে যে এটা এখন সরকারিভাবে অত্যন্ত গুরুত্বের সাথে এটা ঠিক করার চেষ্টা চলছে। মানে এটা হচ্ছে একটা এক্সিস্টিং প্রবলেম, যদি এক্সিস্টিং প্রবলেমটাকে আমরা অ্যাড্রেস করি তাহলে তো সেই ক্ষেত্রে প্রপার ইনিশিয়েটিভস নিয়ে উত্তরণ হবে, ভালো দিকে যাবে, সেটা না হয়ে খারাপ দিকে না, সেটাই না হচ্ছে। এটা খারাপ দিকে গেছে কেন? এটা খারাপ দিকে গেছে তো একটা পর্যায়ের পর এসে, মানে আপনি প্রতিদিন বাংলাদেশ এয়ারপোর্টে দেখেন যে কি পরিমাণ ডিপোর্টেড মানুষ আসছে, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তো এটা যেহেতু প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আছেন, উনি একটা গ্লোবাল ফেস, উনি একমাত্র এই জায়গাটা ট্যাকেল করে কিন্তু অনেকটুকু উন্নতির জায়গায় এসেছে। কিন্তু এটা কিন্তু আজকের প্রবলেম না, এটা কিন্তু গত 3-4 বছর ধরে এটা যথেষ্ট পরিমাণে যাচ্ছে। আমি দেখেছি যে ইমিগ্রেশন লাইনে দাঁড়াতে আমাকে বাংলাদেশি হিসেবে কিরকমভাবে ট্রিট করা হয়। সো এই প্র্যাকটিসটা তো আছে। সো আমার কথা হচ্ছে এটা এখন প্রবলেমটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, এবং এটা সলভ আশা করি সময় লাগলেও ঠিক হবে।